প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। বিশ্বকাপ শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ ছিল না। এই বৈশ্বিক আয়োজনে মাঠের বাইরেরও আয়োজনের কোনো কমতি ছিল না। বুট, কাউবয় হ্যাট, বুল রাইডিং আর পশ্চিমা ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ফোর্ট ওয়ার্থ স্টকইয়ার্ড টেক্সাসের ডালাসের ঐতিহাসিক স্থানেও যুক্ত হয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এদিকে নিরাপদ ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে টরন্টোর ব্যস্ত শহরগুলোতে দায়িত্ব পালন করছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক রেফারি। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ও ফ্যান ফেস্টে পৌঁছে দিতেও কাজ করছেন তারা। পাশাপাশি রেফারিদের আদলে গাড়িগুলোকে হলুদ ও লাল কার্ড দেখিয়ে এসেছে আলোচনায়। কখনো এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় গবাদি পশুর বাণিজ্য কেন্দ্র। আজ সেই ইতিহাসই পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রতিদিনের মতো এখনও এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ক্যাটল ড্রাইভ। রাস্তা জুড়ে হাঁটে টেক্সাস লং হর্ন গরুর পাল, যা দর্শনার্থীদের ফিরিয়ে নেয় শতবর্ষ আগের কাউবয় যুগে। এখানেই প্রথম লং হর্নের শুরু হয়েছে 1876। সো 1876 সালে এই কালচারটাকে এখনও তারা ধরে রাখছে। আগের মতো তারা ধরে রাখতে পারে না, বাট তারা স্টিল লং হর্নের ব্যাপারে এখানে ওয়াইল্ড ওয়েস্ট, কাউবয়েস, এটাই হচ্ছে আমাদের মেইন টেক্সাস। স্টকইয়ার্ডের অলিগলি জুড়ে কাউবয় সংস্কৃতির ছাপ। সারি সারি দোকানে মিলছে কাউবয় বুট, হ্যাট, বেল্ট আর পশ্চিমা পোশাক। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকেরাও মেতে উঠছেন টেক্সাসের ঐতিহ্যের স্বাদ নিতে। এদিকে কাউবয় সংস্কৃতির প্রতীক বুল রাইডিং। বিশাল আকৃতির ক্ষিপ্র ষাঁড়ের পিঠে 8 সেকেন্ড টিকে থাকাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুহূর্তের ভুলে ঘটতে পারে গুরুতর দুর্ঘটনা। তবু রোমাঞ্চের খোঁজে হাজারো দর্শকের ভিড় জমে প্রতিটি আয়োজনে। ফুটবল দেখতে আসা অনেক বিদেশি সমর্থকও সুযোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী খেলাটি কাছ থেকে দেখার। এদিকে কানাডার টরন্টো শহরে ম্যাচের আগে ও পরে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠে স্টেডিয়াম এবং ফ্যান ফেস্ট সংলগ্ন সড়কগুলো। এ সময় ট্রাফিক রেফারিরা গাড়ির গতি নিয়ন্ত্রণে, রাস্তা পারাপারে সহায়তা এবং জরুরি যানবাহনের জন্য করিডর সচল রাখতে দায়িত্ব পালন করেন। আমরা খুবই হ্যাপি যে টরন্টো এবার ওয়ার্ল্ড কাপের ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছে। আমরা খুবই হ্যাপি। All the people, traveling from all over the world to come to Canada just to experience our culture, our way of life and stuff like that. টরন্টো ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন এসব ট্রাফিক রেফারি। তবে মাঠের মতো হলুদ ও লাল কার্ড ফুটবল প্রেমীদের বিনোদনের কারণ হয়ে দাঁড়িয়েছে। Well, it's an honor that our city is hosting the World Cup, and he's doing a great job helping the traffic for sure. I think it's beautiful. It's amazing. Cars here always breaking traffic rules. It's an entertaining way, and people are learning. বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন সফল করতে মাঠের বাইরেও হাজারো মানুষের নিরলস পরিশ্রম থাকে। টরন্টোর এই ট্রাফিক রেফারিরাও সেই অদৃশ্য নায়কদের একজন। বাজার করতে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নয়। যুক্তরাষ্ট্রে এখন কয়েক মিনিটের মধ্যেই ড্রোনে করে গ্রাহকের বাড়িতে পৌঁছে যাচ্ছে মুদিপণ্য। বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে পরীক্ষামূলক পর্যায় থেকে বাণিজ্যিকভাবে বিস্তারের দিকে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এলেনুডে একটি ওয়ালমার্ট স্টোর। এখানে চলছে ড্রোনের মাধ্যমে মুদিপণ্য সরবরাহের ব্যস্ত কার্যক্রম। কর্মীরা দোকান থেকে অর্ডার সংগ্রহ করে বিশেষভাবে তৈরি ড্রোনের সঙ্গে যুক্ত করছেন। এরপর নির্ধারিত উড্ডয়ন এলাকা থেকে ড্রোনটি সরাসরি গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে উড়ে যাচ্ছে। সড়কের যানজট এড়িয়ে আকাশপথে দ্রুত পণ্য পৌঁছে দেওয়াই এই সেবার মূল লক্ষ্য। Consumers are expecting things just
গ্রাহকেরা প্রতিদিন আরও দ্রুত সেবা প্রত্যাশা করছেন। আমাদের অংশীদার প্রতিষ্ঠানগুলো চায় কম সময়ে সর্বোচ্চ মান বজায় রেখে পণ্য পৌঁছে দিতে। ড্রোন ডেলিভারি সেই চাহিদা পূরণে কার্যকর সমাধান। ড্রোন ডেলিভারি সেবা পরিচালনা করছে উইং। কোম্পানির দাবি, যুক্তরাষ্ট্রে বর্তমানে তাদেরই সবচেয়ে বড় আবাসিক বাণিজ্যিক ড্রোন ডেলিভারি নেটওয়ার্ক রয়েছে। ওয়ালমার্ট সহ বড় খুচরা বিক্রেতারা এখন আর এই প্রযুক্তিকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেখছে না, বরং দেশজুড়ে সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে। ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানগুলো এখন এটিকে আর পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেখছে না। তারা যুক্তরাষ্ট্র জুড়ে এই সেবা সম্প্রসারণে আগ্রহী। আমাদের ড্রোন ডেলিভারি নেটওয়ার্কও ধারাবাহিকভাবে বড় হচ্ছে। কোম্পানির তথ্য অনুযায়ী একটি ড্রোনে গড়ে 5 মিনিটেরও কম সময়ে পণ্য গ্রাহকের কাছে পৌঁছে যায়। ড্রোনগুলো ঘন্টায় প্রায় 60 মাইল অর্থাৎ প্রায় 97 কিলোমিটার বেগে উড়তে পারে এবং মাটি থেকে 150 থেকে 200 ফুট উচ্চতায় চলাচল করে। ফলে ট্রাফিক সিগন্যাল, যানজট কিংবা ঘুরপথে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের ড্রোনের গড় উড়ান সময় 5 মিনিটেরও কম। প্রচলিত ডেলিভারির মতো ট্রাফিক বা সড়কের বাধা পেরোতে হয় না। ড্রোন সরাসরি দোকান থেকে গ্রাহকের বাড়িতে পৌঁছে যায়, ফলে পণ্য আরও দ্রুত ও ভালো অবস্থায় পৌঁছায়। Traffic lights and kind of the twists and turns of the roads. তবে এই প্রযুক্তির বিস্তারের জন্য প্রয়োজন স্পষ্ট নীতিমালা। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বাণিজ্যিক ড্রোন পরিচালনার নতুন নিয়মকানুন প্রণয়নের কাজ করছে। Wing has been working very closely with the FAA from Wing's really existence. আমরা শুরু থেকেই FAA এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। নতুন নীতিমালা কার্যকর হলে প্রতিটি অনুমোদনের জন্য আলাদা আবেদন করতে হবে। এতে দেশজুড়ে সেবা সম্প্রসারণ আরও সহজ হবে। Exception to existing rules. And so what we're excited about for this new rule is it'll give a more kind of predictable framework. বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির উন্নয়ন এবং নিয়ন্ত্রক অনুমোদন সহজ হলে ড্রোন ভিত্তিক ডেলিভারি ভবিষ্যতে মুদিপণ্য ছাড়াও ওষুধ, জরুরি প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য দৈনন্দিন পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কয়েক মিনিটে আকাশপথে পণ্য পৌঁছে দেওয়ার এই প্রযুক্তি ভবিষ্যতের খুচরা বাণিজ্যের চিত্র বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই উদ্যোগ বিশ্বের অন্যান্য দেশেও দ্রুত ছড়িয়ে পড়বে কিনা এখন সেটাই দেখার বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কেমন হতে পারে তারই এক ঝলক দেখা গেল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত AI ফর গুড গ্লোবাল সামিটে। সেখানে প্রদর্শিত হয়েছে এমন এক মানবাকৃতির রোবট যা মুহূর্তেই বদলে ফেলতে পারে নিজের মুখ। পাশাপাশি নজর কেড়েছে এমন স্মার্ট আসবাব যা নিজে থেকেই সরে গিয়ে চলাচলে সহায়তা করতে পারে। জেনেভা ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আরবি ল্যাবস তৈরি করেছে রবার্ট দ্য রোবট। এই রোবটের মুখে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে, যেখানে মুহূর্তের মধ্যে ফুটে উঠতে পারে বিশ্বের বিভিন্ন পরিচিত ব্যক্তির চেহারা। প্রদর্শনীতে রোবটটির মুখে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেটা প্রধান মার্ক জাকারবার্গ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখাবয়ব। শুধু চেহারাই নয়, হাসি, বিস্ময় কিংবা অন্যান্য আবেগও প্রকাশ করতে পারে রোবটটি। Donc ça c'est Robert le robot.
আমরা এমন একটি রোবট তৈরি করছি যা মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে। তাই আমরা রোবটকে একটি অভিব্যক্তিপূর্ণ মুখ দিয়েছি। মানুষের সঙ্গে যোগাযোগে মুখের অভিব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রোবটের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে এই বৈশিষ্ট্য বড় ভূমিকা রাখবে। রবার্টের নির্মাতাদের মতে গুদাম বা কারখানার কাজ করা রোবটের মুখের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু বিমানবন্দর, হাসপাতাল, তথ্যকেন্দ্র বা গ্রাহক সেবার মতো জায়গায় মানুষের সঙ্গে সরাসরি কাজ করা রোবটের জন্য মুখের অভিব্যক্তি গুরুত্বপূর্ণ। তবে তারা বলছেন, বাস্তব মানুষের হুবহু প্রতিরূপ তৈরি নয়, বরং সহজ যোগাযোগই তাদের মূল লক্ষ্য। এটি বাস্তব কোনো মানুষের নিখুঁত অনুকরণ নয়। সবাই বুঝতে পারবে এটি একটি রোবট, যার মুখে কেবল অন্য কারো চেহারা প্রদর্শিত হচ্ছে। সম্মেলনের আরেকটি আকর্ষণ ছিল সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন লৌজন EPFL এর উদ্ভাবিত সহায়ক রোবোটিক আসবাব। গবেষকরা সাধারণ টেবিল সহ বিভিন্ন আসবাবের সঙ্গে চাকার উপর চলতে সক্ষম রোবোটিক প্ল্যাটফর্মটি যুক্ত করেছেন। ফলে ব্যবহারকারী ট্যাবলেটের মাধ্যমে ঘরের আসবাবের অবস্থান পরিবর্তন করতে পারেন, এমনকি প্রয়োজনে আসবাব নিজে থেকেই সরে গিয়ে চলাচলের পথও তৈরি করে দিতে পারে। Static obstacles for them. So we retrofit existing furniture. বয়স্ক বা সীমিত চলাচলক্ষম মানুষের জন্য ঘরের আসবাব অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তাই আমরা বিদ্যমান আসবাবকে চলমান রোবটে রূপান্তর করেছি, যাতে তারা সহজেই ঘরের বিন্যাস পরিবর্তন করতে পারে এবং চলাচলের জন্য স্বয়ংক্রিয়ভাবে পথ তৈরি হয়। Layout of furniture can switch from one formation. এই প্রযুক্তি মানুষের কাজ কেড়ে নেওয়া নয়, বরং বয়স্ক ও শারীরিকভাবে সীমিত সক্ষমতায় মানুষের দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, সহজ এবং স্বাধীন করে তোলা। আমাদের উদ্দেশ্য মানুষের কর্মসংস্থান প্রতিস্থাপন করা নয়। আমরা এমন রোবট তৈরি করছি যা মানুষের জীবন মান উন্নত করবে, বিশেষ করে বয়স্ক এবং সীমিত চলাচলক্ষম মানুষের। জাতিসংঘ সমর্থিত AI ফর গুড গ্লোবাল সামিটে বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবকরা এমন প্রযুক্তি তুলে ধরেছেন যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, গ্রাহক সেবা এবং দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরও মানবিক ও কার্যকর করে তুলতে পারে। মুখভঙ্গি প্রকাশে সক্ষম রোবট থেকে শুরু করে নিজে থেকেই পথ ছেড়ে দেয়া স্মার্ট আসবাব প্রযুক্তির এই নতুন উদ্ভাবনগুলো দেখিয়ে দিচ্ছে, ভবিষ্যতের AI শুধু বুদ্ধিমানই নয়, মানুষের প্রয়োজনও আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে। মহাকাশ প্রযুক্তিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে সমুদ্রে ভাসমান প্ল্যাটফর্মে বিশেষ জালের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য রকেটের প্রথম ধাপ সফলভাবে উদ্ধার করেছে দেশটি। এই প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশে উৎক্ষেপণের খরচ কমাতে এবং বাণিজ্যিক মহাকাশ কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় লং মার্চ 10B পুনঃব্যবহারযোগ্য ক্যারিয়ার রকেট। উৎক্ষেপণের পর রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ আলাদা হয়ে যায়। এরপর প্রথম ধাপটি নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরে এসে সমুদ্রে অবস্থান করা একটি বিশেষ ভাসমান প্ল্যাটফর্মের ওপর টানানো বিশাল জালে নিরাপদে ধরা পড়ে। এটি বিশ্বের প্রথম নেট ক্যাপচার সিস্টেম, যেখানে রকেটকে উলম্বভাবে অবতরণ করানো নয়, বরং জালের সাহায্যে নিরাপদে আটকানো হয়। লং মার্চ 10B মূলত বাণিজ্যিক মহাকাশ বাজারের জন্য তৈরি। এবার আমরা নির্ভুলভাবে রকেটের প্রথম ধাপটি এই বিশাল জালের উপর অবতরণ করানোর পরীক্ষা চালিয়েছি।
চীনা গবেষকদের মতে প্রচলিত পুনঃব্যবহারযোগ্য রকেট যেখানে ইঞ্জিনের সাহায্যে সোজাভাবে ভূমিতে অবতরণ করে সেখানে নেট ক্যাপচার পদ্ধতি ব্যবহার করলে রকেটে অতিরিক্ত জ্বালানি বহনের প্রয়োজন কমে, ফলে একই রকেট আরও বেশি ওজনের পেলোড মহাকাশে নিয়ে যেতে পারে। এই নেট ক্যাপচার প্রযুক্তি বিশ্বের প্রথম। সমুদ্রে থাকা প্ল্যাটফর্মের জালের মাধ্যমে রকেটটিকে ধরা হয়। উভয় পদ্ধতিরই সুবিধা রয়েছে, তবে এই প্রযুক্তি রকেটের পেলোড বহনের সক্ষমতা বাড়ায়। প্রায় 890 টন থ্রাস্ট এবং 760 টন উৎক্ষেপণ ভর নিয়ে তৈরি লং মার্চ 10B পুনঃব্যবহারযোগ্য সংস্করণে নিম্ন পৃথিবীর কক্ষপথে প্রায় 16 টন পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। চীনের দাবি এই সফল পরীক্ষা পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। মহাকাশ প্রযুক্তিকে আরও সাশ্রয়ী ও কার্যকর করার প্রতিযোগিতায় চীনের এই নতুন উদ্ভাবন আন্তর্জাতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলে এখন সেটি দেখার অপেক্ষা। এমন একটি সাইকেল যার সামনের চাকা মানুষের উচ্চতারও বেশি আর পেছনের চাকা ছোট্ট। অদ্ভুত দেখতে ভিক্টোরিয়ান যুগের সাইকেল নিয়েই এবার একদিনে গড়া হলো 4টি গিনেস বিশ্ব রেকর্ড। লন্ডনের নকটার্ন সাইক্লিং রেসে ইতিহাস সৃষ্টি করেছেন পেনিফার্থিং সাইক্লিস্টরা। পেনিফার্থিং হলো 19 শতকের একটি ঐতিহাসিক সাইকেল, যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য বিশাল সামনের চাকা এবং ছোট পেছনের চাকা। আধুনিক সাইকেলের যুগে এটি প্রায় জাদুঘরের বস্তু হলেও যুক্তরাজ্যের পেনিফার্থিং ক্লাব আবারও ফিরিয়ে আনছে এই ঐতিহ্য। এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন নীল লোটন। 2013 সালে তিনি কয়েকজন উৎসাহী সাইক্লিস্টকে নিয়ে শুরু করেছিলেন এই উদ্যোগ। আজ সেই ক্লাবটি গড়ে ফেলেছে একের পর এক বিশ্ব রেকর্ড। প্রথম রেকর্ডটি আসে নীল লোটনের হাত ধরে। তিনি চালান বিশ্বের সবচেয়ে বড় পেনিফার্থিং সাইকেল। এতটাই উঁচু ছিল সাইকেলটি যে প্যাডেলে পৌঁছাতে তাকে বিশেষ স্টিল্ট বা লম্বা কৃত্রিম পা ব্যবহার করতে হয়েছে। নীল জানান, সাইকেলে ওঠার পর ভারসাম্য ধরে রাখা ছিল সবচেয়ে কঠিন কাজ। প্যাডেল দেখা যাচ্ছিল না, তাই পুরোটা সময় তাকে নির্ভর করতে হয়েছে নিজের অভিজ্ঞতা আর অনুভূতির উপর। The worst moment is actually sat on the seat, being held up artificially by your teammates, and you don't have that natural balance. You don't know whether your stilts are going to connect with the pedals as they go round. I got these huge leggings on, like stilt walkers' trousers. Couldn't see the pedals. I just had to use my instinct to get the pedals rotating. এরপর নতুন ইতিহাস গড়ে ভাই বোন ফ্লো উডওয়ার্ড ও ফিন উডওয়ার্ড। তারা চালিয়ে দেখায় বিশ্বের সবচেয়ে ছোট পেনিফার্থিং সাইকেল, আর সেটিও জায়গা করে নেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এতেই শেষ নয়। সাইক্লিস্ট রজার ডেভিস চোখ বাঁধা অবস্থায় মাত্র একটি চাকার ইউনিসাইকেল চালিয়ে দ্রুততম 100 মিটার অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। পরে তিনি বলেন, চোখ বাঁধা অবস্থায় সাইকেল চালানো ছিল ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা।
অন্যদিকে সুইডিশ সাইক্লিস্ট হেনরিক হেডস্ট্রম জাগলিং করতে করতেই পেনিফার্থিং চালিয়ে দ্রুততম 100 মিটার সম্পন্ন করেন। একসঙ্গে ভারসাম্য রাখা, বল জাগলিং করা এবং সাইকেল চালানো সব মিলিয়ে এটি ছিল অসাধারণ দক্ষতার প্রদর্শন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক জুলিয়েট ডসন প্রতিটি রেকর্ডের জন্য সাইকেলের মাপ, ট্র্যাক এবং সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করেন। এরপর আনুষ্ঠানিকভাবে 4টি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়। There are going to be 4 records attempted here at the Nocturne this afternoon. That's for the tallest rideable penny farthing, the smallest rideable penny farthing, the fastest 100 metres on a penny farthing whilst juggling, and the fastest 100 metres on a unicycle whilst blindfolded. শুধু রেকর্ড গড়াই নয়, পেনিফার্থিং ক্লাবের লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক সাইকেলকে আবার জনপ্রিয় করে তোলা। তাই তারা নিয়মিত প্রশিক্ষণেরও আয়োজন করে, যাতে আরও মানুষ নিরাপদে এই অনন্য সাইকেল চালানোর অভিজ্ঞতা নিতে পারেন। একদিনে 4টি বিশ্ব রেকর্ড, আর তাও প্রায় 150 বছর আগের এক ঐতিহ্যবাহী সাইকেল দিয়ে। ইতিহাস আর আধুনিকতার এই দুর্দান্ত মেলবন্ধন এখন সাইকেল প্রেমীদের কাছে অনুপ্রেরণার নতুন গল্প। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 15 মিনিটে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও থাকুন নিরাপদে।